সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপত্তা নিয়ে রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবেদ খান, রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, এবং রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক BDNews24.com-এর BDNews24.com-এর জনাব আমানুল্লাহ কবির। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনা অনুষ্ঠানে আপনিও অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নাম্বারগুলো পর্দায় দেখতে পাবেন সেই নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। দুই বিদেশি হত্যার সঙ্গে জড়িতরা রাজনীতিবিদ, প্রথমবারের মতো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তে সন্তুষ্ট EU, IS এর অস্তিত্ব নিয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। জামায়াত শিবির নেতাকর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠনগুলো, তথ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। চলছে বোমা ও গ্রেনেড তৈরির প্রশিক্ষণও। সুন্দরবন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক। বঙ্গোপসাগরে পটুয়াখালীর ফেয়ারওয়ে এলাকা থেকে 8 জেলেকে অপহরণের অভিযোগ। পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার। 60টিরও বেশি দেশের সঙ্গে বিমানবন্দরে তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল না আসলেও আসছে ফুটবল দল। বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে 14 নভেম্বর ঢাকায় পা রাখবে সকারুজরা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আমরা নিরাপত্তার বিষয়টি নিয়ে দেখি যে গত কয়েকদিন বলতে কি প্রায় 1 মাসই হবে, 1 মাস ধরে আলোচনা চলছে। আজকে 27 তারিখ, 28 তারিখ 1 মাস পূর্ণ হবে যেদিন ইতালীয় নাগরিককে ঢাকায় হত্যা করা হয়। তার কয়েকদিন পরে, 1 সপ্তাহ না যেতেই, জাপানি নাগরিক রংপুরে নিহত হন আততায়ীর গুলিতে। এটা নিয়ে বিভিন্ন তদন্ত চলছে, বিভিন্ন তদন্তের সময় বিভিন্ন কথাবার্তাও হয়েছে। আমরা দেখি যে এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ক্ষমতাসীন দলের নেতারা বিচ্ছিন্নভাবে আগে থেকেই বলছিলেন যে এটার জন্য বিরোধী দলকে অভিযুক্ত করছিলেন, এর কোনো বক্তব্য দিচ্ছিলেন। আজ প্রথমবারের মতো আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন যে আমি আগেই বলেছিলাম যে এটার সাথে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমরা দেখি প্রথমবারের মতো উনিও বললেন যে হ্যাঁ, এই বিদেশি হত্যায় রাজনীতিবিদরাও জড়িত। এবং অর্থাৎ ওনার কথায় যদি, এবং আমরা দেখি যে উনি আজকে যে কথা বললেন তার ঠিক আগের দিনই পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে 4 জনকে গ্রেফতারের কথা বলেছে, এবং বলেছে তার পেছনে যারা আছে তাদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং আলামত সংগ্রহ করে গ্রেফতারের অপেক্ষায় আছে পুলিশ। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আজ এই কথা বললেন। তো এই কথাগুলিকে যদি আমরা ধরে নিয়ে ধরি, তাহলে দেখা যায় যে দেশের নিরাপত্তা বিষয়টিও আমাদের এখন রাজনীতির একটা অংশ হয়ে গেছে। কিভাবে দেখছেন একজন নিরাপত্তা বিশ্লেষক? আসলে রাজনীতি আমাদের সমাজে এমনভাবে ব্যাপক বিস্তার লাভ করেছে বলবো, যে খেলাধুলায় রাজনীতি, শিক্ষা জগতের রাজনীতি, চাকরিতে রাজনীতি, চিকিৎসকদের মধ্যে রাজনীতি, আইনজীবীদের মধ্যে রাজনীতি, এমনকি পলিটিক্সেও রাজনীতি ঢুকে গেছে। তারা লোকে বলে আর কি। আপনার হেডিং এও যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন, এটা দুঃখজনকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থার একটা প্রতিফলন আপনার এই ইয়েতে। এখন নিরাপত্তা যদি আপনি সিরিয়াসলি দেখেন, নিরাপত্তা তো রাজনীতির সাথে অঙ্গাঙ্গি জড়িত। কারণ নিরাপত্তা হচ্ছে, আমি প্রথমতই আমার দেশকে, যদি আমি ট্রেডিশনাল সেন্সে দেখি, যে দেশকে আমাকে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই জনগণের ওয়ে অফ লাইফ, জীবনযাত্রা, জনগণের মঙ্গল, জনগণের যাতে কোনো ধরনের তাদের উপরে আক্রমণ না হয়, সেটা সাংস্কৃতিক আক্রমণ বলেন, তাদের জীবনযাত্রার উপরে আক্রমণ বলেন, তাদের প্রগতির উপরে আক্রমণ বলেন, তাহলে সেখানে আমাকে দেশের ভিতরে যেভাবে কাজ করতে হবে, দেশের বাইরে এবং বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে আমাকে কাজ করতে হবে। শুধু সেখানে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে যেটা হচ্ছে, যে
আমাদের যখন আমরা এই যে আভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলছি, বিশেষ করে দেশে যে এখন চরম অনেক ক্ষেত্রেই জনগণের নিরাপত্তার অভাব বোধ করছে এবং এখানে অনেক ধরনের সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠেছে, এদের সাথে দুঃখজনকভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে ঢুকে গেছেন যে অনেক ক্ষেত্রে বলা যায় যে সন্ত্রাসীরাই রাজনীতি করছে। এই ধরনের অভিযোগও আমরা শুনেছি এবং অনেক ক্ষেত্রে কে সন্ত্রাসী আর কে রাজনীতিবিদ, এই যে ডিমার্কেশন, এই যে একটা পার্থক্য, এগুলো যেন অনেক ক্ষেত্রে ঘুচে যাচ্ছে এবং এটা আমাদের দেশের রাজনীতির জন্য যেরকম খারাপ খবর, ঠিক একইভাবে দেশের জনগণের এবং সার্বিক মঙ্গলের জন্য এটা একটা অশনি সংকেত। তো আমি মনে করি যে আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি খুব স্পষ্ট হয় এবং আমার মনে হয় তিনি যথেষ্ট এভিডেন্স, ওনার সামনে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, একটি পত্রিকায় একেবারে স্পষ্ট নাম নিয়ে কয়েকজনের নাম নিয়ে এসেছে, ছাপা হয়েছে। সুতরাং এটা একটা বিরাট চ্যালেঞ্জ এখন, যে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যেটা বলেছে সেটা ঠিক। এবং তাই যদি হয় তাহলে আমাদেরকে আমাদের ভবিষ্যতের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের লোক আজকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দেশের কত বড় একটা ক্ষতির সম্মুখীন তারা করতে পারে এবং দেশ ও জনগণকে অনেকটা জিম্মি করে তারা যেসব কাণ্ড করেছে। কারণ আমরা জানি যে এর আগে যেসব ধর্মীয় উগ্রপন্থার যেগুলো দল হয়েছে, আমরা জানি যে জেএমবি, হুজি, লস্করে তৈবা, আমাদের আনসারুল্লাহ বাংলা টিম, এগুলোর সঙ্গেও আমরা ডানপন্থী, অতি ডানপন্থী কিছু রাজনৈতিক দলের আমরা সম্পর্ক দেখেছি এবং এখন আমরা দেখছি যে যাদেরকে আমরা ট্রেডিশনাল সন্ত্রাস করেছে, কিন্তু এই ধরনের ট্রেডিশনাল সন্ত্রাসী কাজে হয়তো আমরা দেখিনি, কিন্তু তারাও ধীরে ধীরে এগুলোতে প্রকাশ পাচ্ছে যে তারা জড়িয়ে গেছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তো তাই যদি হয় এবং এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু আমাদের সবারই চিন্তা করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। কারণ এরপরে আমাদের আর মানে আশার ভরসার স্থলটা থাকবে না। জি, কবির ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এবং যদি কথায় ইঙ্গিত, আপনি কিছু পত্রিকার নিশ্চয় রিপোর্ট দেখেছেন, ঘটনা যদি সেদিকেই যায় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বললেন যে যদি এটা প্রমাণ করতে পারে এবং পুলিশের তদন্ত দিয়ে প্রমাণ করতে পারে, এরপরে পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে, তারা যদি পালিয়ে গিয়ে থাকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হবে, এ ধরনের কথা বলছেন। তো এবং এখানে উনি স্পষ্ট করে বলেছেন রাজনীতি জড়িত, রাজনীতিবিদরা আছে এর মধ্যে এবং কিছু রাজনীতিবিদের নাম ছাপা হয়েছে কয়েকটি পত্রিকায় আমরা দেখেছি, যদিও তারা খুব সিনিয়র সারির রাজনীতি নেতৃবৃন্দ না, কিন্তু এর মাধ্যমে তো যদি তারা এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, সে রাজনৈতিক দলের উপরে তো একটা সমস্যা ডেকে নিয়ে আসার মতো অবস্থা তৈরি হয়েছে। আপনি কি বলবেন? দেখেন, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন পরে বললেন, কিন্তু ঘটনা ঘটার কয়েকদিন পরেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রী, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি বলেছেন যে এর সঙ্গে আপনার একেবারে বিএনপিকে মানে উদ্দেশ্য করেই বলেছে। ইভেন অনেকেই বলেছে যে খালেদা জিয়া স্বয়ং জড়িত। এখন আর মানে এই সবসময় আপনার পত্রপত্রিকা, গতকালও আছে, আজকে হয়তো আগামীকালও পত্রিকা আমরা দেখব, সেখানে এখানে আমি একটু পত্রিকা থেকে তুলে ধরে বলছি। আমরা যদি একটু পেছনে যাই, ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের আগে যদি যাই, ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের আগের দিন, ইতালীয় নাগরিক হত্যাকাণ্ড হলো যেদিন 28 তারিখ, সেই দিনই প্রেস ক্লাবের এক ঘটনার পরে মঈন খানের কথার আগে যদি ধরি, বিএনপির নিয়মিত ব্রিফিং করতেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর রিপন। তো উনি কিন্তু ওই অস্ট্রেলিয়া তখন আসবে না এই ধরনের কথা হয়েছিল, উনার কথা এবং আমাদের সরকারের কথা কিন্তু প্রায় এক। উনি বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, আমরা আশা করি বা অস্ট্রেলিয়ান টিম আসবে। এটা কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা ইতালীয় নাগরিক হত্যার মাত্র কয়েক ঘন্টা আগে, এবং ইতালীয় নাগরিক হত্যা হলো বিকেলবেলা।
তো তার পরদিন মঈন খান বললেন, তার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা, সেটা আমি একটু আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। না, এই কথাগুলো হচ্ছে, এটা আমি বলছি এই কারণে, মানে মঈন খানের কথার আগ পর্যন্ত বা ইতালীয় নাগরিক হত্যার আগ পর্যন্ত বিএনপির কথা, সরকারের কথা, অস্ট্রেলিয়া টিম আসার ব্যাপারে সেম ছিল, সেম ছিল। পরবর্তীকালে আমাদের দেশে এখন হচ্ছে কি, আমাদের দেশে অ্যাকচুয়ালি ধরেন আমরা কোন খেলায় মেতেছি, আমরা কোন খেলায়, আমরা কি দেশের মানে স্বার্থটাকে বড় করে দেখছি, জনগণের স্বার্থটাকে বড় করে দেখছি, না আমার রাজনীতির স্বার্থটা বড় করে দেখছি, কোনটা বড় করে দেখছি? এখন আপনি এই যে ব্লেম গেম, এই যে ব্লেম গেমের যে রাজনীতি, এখন কোনো কিছু হলেই আপনি দেখা যাচ্ছে যে কি মানে আমি চট করে নাম বলে দিচ্ছি যে অমুকে করছে। তো এর ফলে হয় কি যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে পড়ে যাবে, এবং প্রকৃত অপরাধীদের যদি ধরা না যায় তাহলে কি হবে? ওই পরিস্থিতিটা কিন্তু উন্নতি হবে না, পরিস্থিতিটা আরো ডিটোরেট করবে ভবিষ্যতে। একই দাবি আজকে করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, যে ঘটনা ঘটার পরপরই আইএস এর নাম বলে দেওয়ার কারণে প্রকৃত অপরাধীদের নাম চাপা পড়ে যাবে। সরকারি দলের বিরোধী দল দুই তরফ থেকেই বলা হচ্ছে এটা হয়। আপনি ধরেন আইএসের ব্যাপারটা তো আমরা দেখছি এখন বাংলাদেশে সরকারের স্ট্যান্ডটাকে, সরকার একদিকে প্রথম দিকে কিন্তু বারবার বলছে বাংলাদেশে জঙ্গি আছে, এবং এটা যেমন আপনার ওই যে ধর্মীয় উন্মাদনায় যারা আছে তাদের কথাও বলা হয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর কথা বলা হয়েছে, আবার একই সঙ্গে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোকেও চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এখন যদি বাংলাদেশে যদি জঙ্গি থেকে থাকে, এটা আপনি এত বেশি বলছেন, বলার পরে এই যে বাঘ আসলো করতে করতে বাঘ মানে মাথা দেখা দিচ্ছে, যে এই যে মাথা দেখা যায় বাঘের, তো এই অবস্থাটা হয়ে গেছে। তখন সরকার বলা শুরু করছে না জঙ্গি নাই। তো এতদিন আপনি বললেন জঙ্গি আছে, তারপরে আপনি আইএসের সঙ্গে সম্পৃক্ততা আছে এই অভিযোগে লোকজন গ্রেপ্তার করলেন, বিভিন্ন জনকে দোষারোপ করলেন, আবার যখন সত্যি যখন এই ধরনের একটা খবর প্রকাশিত হলো তখন সেখানে আপনি বললেন যে মানে এখানে আইএসের কোনো অস্তিত্ব নেই। তো এই যে আপনি, এবং অথচ কিন্তু আপনি আইএসের সম্পৃক্ততার কারণে কিন্তু আপনি একদিকে এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে কিন্তু ধরছেন, এগুলো খবরের সঙ্গে আপনি দেখেন, মিলিয়ে দেখেন আমি যে কথাগুলো বলছি। তাহলে কি হলো? তাহলে আপনার কথাটা কি, আপনি কি বলতে চান, এটা সুস্পষ্ট হওয়া দরকার। যদি জঙ্গি না থেকে সুস্পষ্টভাবে বলে দেন যে জঙ্গি নাই, তাহলে বলে দেন। আর যদি থেকে তাদের ধরার চেষ্টা করেন। এখানে কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে একটা জাতীয় মানে অভ্যন্তরীণ ব্যাপার তো আছে, আরেকটা আন্তর্জাতিক ব্যাপার আছে। আপনি যদি আজকে মনে করেন মানে সরকার মানে যে আইএসের ব্যাপারটা স্বীকার করবে না কেন, এবং আমি আশা করি, আমিও চাই যে বাংলাদেশে আইএসের সঙ্গে কারো সম্পৃক্ততা নাই। বিশেষ করে আমি বিশ্বাস করি যে আইএস প্রাতিষ্ঠানিকভাবে তার এখানে কোনো অস্তিত্ব নাই। আমি একটা টেলিফোন নিচ্ছি, একটা টেলিফোন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আসসালাম। জি আমি সাকিব চাঁদপুর থেকে বলছি। জি বলেন। আবেদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি আপনি প্রশ্নটা করেন। জি আবেদ ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমার প্রশ্ন হলো, ভাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলতেছে বিএনপি জামাত জড়িত, মাহবুবুল্লাহ হানিফ সাহেব বলতেছে বিএনপি জামাত জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বিএনপি জামাতের নাম নেয় নাই, রাজনীতিবিদদের কথা বলেছে। রাজনীতিবিদের নাম নিচ্ছে। জি। তারপর বিএনপি জামাতকে একটু উল্লেখ করেও গেছে। জি। কিন্তু এরা যে সাথে জড়িত ওনারা কিভাবে জানলো, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আবেদ ভাই, দিবেন। জি আপনি। এখন ধরেন এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটও আছে, তাই না? আইএস যখন আসবে তখন একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়ে যায়। আপনি জাস্ট চিন্তা করেন, আমরাও কিন্তু আমাদের সরকারও পলিসিগতভাবে ওই যে বেশি মানে জঙ্গির এখানে অবস্থানটা দেখাতে গিয়ে বা অস্তিত্ব দেখাতে গিয়ে এবং পাশ্চাত্য বিশ্বের সহানুভূতি টানতে গিয়ে নিজেরাই কিন্তু তাদের পলিসির বিপদে পড়ে গেছে, নিজেদের যে পলিসি যেটা নিয়ে কথা বলতেছিল সেটার মধ্যে বিপদে পড়ে গেছে। এখন আপনি ভয়াবহ একটা জিনিস হচ্ছে, আজকে যদি মানে প্রাতিষ্ঠানিক মানে অস্তিত্ব যদি আইএসের থাকে, এবং তাহলে বাংলাদেশের সিনিয়রটা কি হবে, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আপনি চান না চান আপনার ঘাড়ে চাপে বসবে ওই যে যারা সোকল মানে এই যে আইএস বিরোধী আইএস নির্মূল অভিযান চালাচ্ছে, তারা কিন্তু চেপে বসবে। অবশ্য এখানে চেপে না বসারও যথেষ্ট কারণ আছে, বা পারবে না কেন সেগুলো ব্যাপার আছে।
আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমি আরেকটা জিনিস আপনার পরে আসছি, আমি একটু যে প্রশ্ন করেছেন আবেদ ভাইয়ের কাছে, আমারও প্রশ্ন একইভাবে, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও কিন্তু বিএনপি বা জামাতের কারো নাম বলেননি। উনি বলেছেন রাজনীতিবিদরা জড়িত এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে আছে। কিন্তু আমরা দেখি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক আগেই সরকারের অনেক মন্ত্রী, তারপরে ক্ষমতাসীন দলের অনেক নেতা স্পষ্টভাবেই বিএনপির নাম বলছেন, বিএনপি জামাতের নাম বলছেন, এবং যেটা কবির ভাই বললেন, কোনো কোনো ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে লন্ডনে বসে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এই ষড়যন্ত্র করছেন। তো এগুলো কথার বলার মাধ্যমে যে আজকে যদি পুলিশ যদি কিছু আবিষ্কারও করে, এবং সেটা যদি দুইভাবেই বলা হচ্ছে, যে এর মাধ্যমে পুলিশকে তদন্ত কাজে প্রভাবিত করা হচ্ছে, আবার পুলিশ যদি কিছু বের করতে সক্ষম হয়, তখন যদি সেটা সঠিকও হয়, বলা হবে যে সেটা তো আগেই রাজনীতিবিদরা বলেছিলেন। এই অবস্থা হচ্ছে না? অনেক ধন্যবাদ। আসলে বিষয়টাকে আরেকটু অন্যভাবে দেখা যেতে পারে এই হিসেবে যে আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন, তিনি ওই প্রশ্নের উত্তরটা আমি একটু অন্যভাবে দেই। সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখানে একটা আমাদের কি বিষয়টা হলো যে এর মধ্যে রাজনীতি, নিরাপত্তার সঙ্গে রাজনীতি। আমি একটু তথ্য কিছু এখানে উপস্থাপন করি। অতি সম্প্রতি একটা স্ট্র্যাটেজিক ফোরকাস্টিং, আমেরিকার একটা যে ইন্টেলিজেন্স যে একটা গ্রুপ, যেটা 1996-এ ওটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেইটার টেক্সাসে। তো এই গ্রুপ কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছে, যেটাকে কিন্তু এখানকার দূতাবাসগুলো মূল্য দেয়, কারণ এটা আমেরিকান ফান্ডিংয়ে একটা বড় এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি। তারা বলেছে যে বর্তমান পরিস্থিতি যদি এই অবস্থায় থাকে, যদিও তারা মনে করে যে এই অবস্থা থাকবে না এবং কোনো রকমভাবে ওখানে গভর্নমেন্টকে মানে আনসেটল করা যাবে না, কিন্তু যদি যায় তাহলে তাদের আশঙ্কা হচ্ছে এখানে দেশি বিদেশি চক্র একটা ভূমিকা পালন করবে। এটা হচ্ছে তাদের ফোরকাস্টিং, এবং তারা কথা বলছে যে আগামী ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি একটু অন্যরকম ঘোলাটে হয়ে যাবে। এবং নতুন যদি সাকসেসফুল হয়, নতুন অ্যাসেসমেন্ট আরেকটি, সে অ্যাসেসমেন্টটি হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ইস্যু হবে দুটো। একটি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুই পক্ষ মিলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা সরকারের উপরে চাপ সৃষ্টি করবে। অস্ট্রেলিয়া এবং কানাডা এরা ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করবে। এটা একটা পর্যালোচনা। যদি তাই হয়ে থাকে, ব্যবসায়িক পরিস্থিতির ব্যাপারটা ইতিমধ্যে আলামত একটা তো পাওয়া যাচ্ছে, সেটা হলো যে কানাডা প্রচণ্ড ক্ষুব্ধ যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওইটার যেটা পায়নি, কাজেই অবিলম্বে তারা ডাক্তার প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবে, দেখা করে তারা তাদের আপত্তি জানাবে। কানাডার পক্ষ থেকে এরকম ধরনের একটা চেষ্টা। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকেই কিন্তু এখানে আমাদের এই ঘটনার ভেতরে তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করছে। তাহলে এই স্বার্থটা কি হলো? একটা স্বার্থ হচ্ছে তাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে। আবার আরেকটা দেশি চক্র আছে, যে জঙ্গিবাদ বলা যাক বা না বলা যাক। এখানে একটা কথা ইয়ের সঙ্গে আমি একমত পোষণ করি আমাদের কবিরের সঙ্গে, সেটা হচ্ছে যে আসলে কোনো ঘটনা, কোনো মন্ত্রী কিংবা কেউই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কারোরই উচিত না একটি ঘটনা ঘটার পরে সে ব্যাপারে কোনো মন্তব্য করা। পৃথিবীতে কোনো দেশে কোনো সময় কেউ করে না, কারণ তাহলে একটা যে ঘটনা, সেই ঘটনার নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়, তদন্ত ক্ষতিগ্রস্ত হয়। কাজে এটা করা উচিত না। যারা করেছেন সত্যিকার তদন্ত করে যদি সেটা বের হয়ে আসে, তখন এটা ক্ষতি হয়, সেই তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে না, এটা ক্ষতি হয়। যখন আদালতে যাবে তখনও তারা এগুলোই কোট করবে যে আমাদের তখন এই ক্ষতিটা হবে। কাজেই কোনো অবস্থাতেই যে জিনিসটা একটা ঘটনা তদন্তের মধ্যে যায়, পুলিশকে কিংবা যারা তদন্তকারী সংস্থা তাদেরকে পরিপূর্ণ অধিকার এবং সুযোগ দেওয়া উচিত, এখানে কোনো মন্তব্য না করে, কোনোভাবে কোট না করা।
এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের এইখানে একটা অদ্ভুত এক ধরনের অরাজনৈতিক আচরণ এখানে চলে আসছে সবার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। সে আমরা জজমিয়া থেকেও দেখি, একইভাবেই দেখি। তো এখন ঘটনাটা এই জায়গাটায় আমাদের চিন্তা করা দরকার যে আমাদের এখানে আসলে যেটা বলেছে আমাদের কবির একটি কথা বলেছেন যে আসলে যদি এতদিন জঙ্গিবাদ আছে, আইসিস কি আছে, যদিও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না যে আইসিস এখানে আছে, সরকার কেন বলে, কেন এক সময় 2001 সালের পরবর্তী পর্যায়ে জঙ্গিবাদ নেই, অমুক তমুক কথা বলা হয়েছিল, কিন্তু জঙ্গিরা ঠিকই ঘটনা ঘটিয়ে ফেলল। একটা জিনিস হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা কতখানি সাংগঠনিকভাবে কার্যকর সেটার উপরে নির্ভর করে। কিন্তু আইসিস এখানে সাংগঠনিকভাবে কার্যকর নয়, কিন্তু তার যে মতাদর্শ কিংবা মানসিকতা কিংবা তার যে প্রভাব, সে প্রভাবটা এখানকার কোনো একটা ফ্রাস্ট্রেটেড মহলে তার একটা রিফ্লেকশন দেখা যায়, এবং বলা যায় সমর্থক গোষ্ঠী। এখন সমর্থক গোষ্ঠী আমি বলবো না ওইভাবে, কারণ এখান থেকে হঠাৎ করে দেখা গেল একটা গ্রুপ, এখান থেকে একটা ফ্যামিলি সোজা চলে গেছে যোগদান করতে সিরিয়াতে হয়ে, এটা চলে গেল, তার মানে কিন্তু তারা আইসিসে যোগদান করলো না, কোনো না কোনোভাবে প্রভাবিত করা হয়েছে। অর্থাৎ ধর্মের অজুহাত দিয়ে কিংবা উগ্রবাদের অজুহাত দিয়ে আমাদের এই দেশে বিভিন্ন সময় যারা ঠিকভাবে রাজনীতিকে কিংবা সমাজকে কিংবা বিজ্ঞানকে কোনো কিছুকেই ঠিক মতোভাবে অনুধাবন করতে পারে না, তখন তারা আবেগ তাড়িত হয় এবং কোনো না কোনোভাবে কারো না কারো ফাঁদে পড়ে যায়। তো এই ফাঁদে পড়ার পরিণতিটাই কিন্তু আজকে আমাদের এই সমস্ত দেশের ভেতরে একটা ক্ষতি কারণ হচ্ছে। এবং একই সঙ্গে আন্তর্জাতিক শক্তিকে, এখানে যদি আইসিস এই জিনিসটাকে যদি আবিষ্কার এখানে করা যায়, কোনোভাবে তার অস্তিত্ব, যেটা আমেরিকা বারবার চেষ্টা করছে যে এখানে কোনোভাবেই জঙ্গিবাদ আছে, এটাকে প্রমাণ করো, জঙ্গিবাদ যদি থাকে প্রমাণ করতে পারে, তাহলে সে তার ইন্টারভেনশনটাকে সহজ করতে পারে। এটা হচ্ছে একটা প্রয়াস। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন, আমি সাব্বির আহমেদ সাভার থেকে বলছিলাম। জি বলেন। ইতালির নাগরিক পাবেলার হত্যাকারীদের তারপরে সরকার বলছে আমরা সুনির্দিষ্ট খনিদের গ্রেপ্তার করেছি, তাহলে সুনির্দিষ্ট অস্ত্রটি এখনো কেন উদ্ধার হলো না? জি, এটা নিয়ে যদি ইতালি নাগরিককে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে, মানে ইতালি নাগরিক হত্যা, এখনো সবাইকে সবারই প্রশ্ন, সেটা আমাদের সবারই প্রশ্ন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা, যে অতি শীঘ্র আরো প্রমাণ তথ্য দিবেন, এবং সে যদি দেশে থাকে তাকে গ্রেপ্তার করা হবে, দেশের বাইরে হলে ইন্টারপোলের সাহায্যে তাকে আনার এগুলো হয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলতে চাই যে এইখানে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, যে এই যে ইন্টারপোলের কাছে সরকার সাহায্য চাইবে যদি তথ্য প্রমাণ সহ, কিন্তু এই যে রাজনীতিবিদদের এত কথা যে আগেই হলো, সেই তখন ইন্টারপোলের কাছ থেকে কোনো প্রশ্ন আসবে কিনা যে হ্যাঁ, রাজনীতিবিদরা আগে যেগুলো বলেছে পুলিশ তদন্ত প্রমাণে সেটাই বের করেছে, তো তখন ইন্টারপোলের কাছে প্রশ্নটা আসবে কিনা যে এই তদন্ত নিয়ে? এগুলো তো আছেই, কারণ আমার তখন আবার ওই যদি সে অন্য ইতিমধ্যে যদি বিদেশে চলে গিয়ে থাকে তাদের, তা আমরা দেখেছি এমনকি যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে 7 খুনের মামলা যে আসামি আনতে গিয়েও আজকে প্রায় 1 বছরের বেশি সময় আমরা চেষ্টা করছি, পারতেছি না। একটা মামলার বিষয় ছিল, মামলাটা কিন্তু এখন ওই ইন্টারপোলের দিয়ে আমরা আমার কোনো খুব একটা যে বাংলাদেশে এই ধরনের উদাহরণ আমি জানি না খুব একটা আছে কিনা। কারণ এখানে ওই ওয়ান্স তারা যখন বিদেশে যায়, সেখানে একটা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তারা যে বলে যে আমাদেরকে ভিকটিম করা হয়েছে, এটা প্রমাণ করতে করতে অনেক সময় এগুলো হয়ে যায়। কিন্তু দেশেও যেগুলো আমি বলতে চাচ্ছিলাম যে এখন কথা হচ্ছে যে আপনি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলছেন, যে এখন গত 20 বছর ধরে বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনী অত্যন্ত মানে ক্লোজলি তারা কাজ করে যাচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য। এই যে জঙ্গিবাদ এবং জঙ্গি গোষ্ঠীদের মোকাবেলা করার জন্য, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা তো কাজ করে যাচ্ছি, এবং এগুলো ফান্ডিং আসছে, এগুলো নিয়ে ট্রেনিং হচ্ছে, এগুলো তো, এবং এগুলো নিয়ে স্টাডিগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশে, সেগুলো তো এখানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে তাহলে জঙ্গিবাদ আছে, এটা তো না, স্বীকার করে নেওয়া এটা তো হচ্ছে, তাই না? স্বীকার। আজকে এই যে একটু আগে নিউজে দেখলেন না যে এই যে আমাদের ওই জায়গাটায় আসবো না। আমরা নিউজের যে অংশটা দেখিয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম পুলিশেরই বক্তব্য যে জঙ্গিবাদে বা জঙ্গি ট্রেনিং নিচ্ছে এখন অনেক বেশি হারে, যে জামাতের কর্মী সমর্থকরা অনেক বেশি হারে, জামাতের কর্মী সমর্থক, জামাত থেকে স্প্লিন্টার হয়ে নতুন নতুন অর্গানাইজেশন খুলে চট্টগ্রাম পুলিশ বলেছে আমাদের এই যে যখন ওই যে পাবনার যে পাদ্রী যে ধরা পড়লো, তারাও জেএমবির সদস্য বলা হলো। তো এই তারপরে সব নানান জায়গায় বোমা বিস্ফোরণ থেকে নিয়ে অস্ত্র চোরাচালা নিয়ে আমরা এগুলো দেখছি যে এই ধরনের অনেক অর্গানাইজেশন বাংলাদেশে এরা কাজ করছে, তারা অ্যারেস্ট হয়েছে, এবং এটা হতে বাধ্য। কারণ এখন যে মরক্কো থেকে নিয়ে বলতে গেলে সারা পৃথিবী জুড়ে যে এটাও তো বিরোধী দলের পক্ষ থেকে এই আশঙ্কা অনেক আগেই ব্যক্ত করা হয়েছিল যে রাজনীতিকে যদি স্বাভাবিকভাবে চলতে না দেয়া হয়, এ ধরনের আশঙ্কার কথা বিরোধী দল থেকে বলা হয়েছিল, যেটা জঙ্গিবাদের দিকে এগোবে। আপনি এই বিষয়ে কি বলবেন? যখন মানে প্রথম মানে জামাতকে যদি জামাতিরাই এখন বেশি জঙ্গিবাদের দিকে যাচ্ছে, জামাতি নয়, আমরা তারা এজ এ ম্যাটার ফ্যাক্ট আমরা যখন এই যে ইলেকশনের পরে যে 3-4 মাসের যে আন্দোলন আমরা দেখলাম, সেটা তো বলতে গেলে সব দিক দিয়েই আমাদের অল ডেফিনেশনে এটা একটা সন্ত্রাসী অ্যাক্ট ছিল। সরকার বলেছে অধিকাংশই জামাতের ছাত্র শিবির বা অন্যান্য এরা ছিল, কিন্তু সেই তারও আগে থেকে তো জঙ্গি সংগঠনগুলো কাজ করে যাচ্ছে এবং তাদের রিক্রুটমেন্ট হচ্ছে, তাদের ট্রেনিং হচ্ছে বাংলাদেশে, এটা আছে। আমি সাডেনলি বলতে পারবো না যে নাই। এবং ওই যে বললেন যে ইন্সপিরেশন এখন কিভাবে হচ্ছে, এখন অধিকাংশই হচ্ছে আপনার ইন্টারনেটের মাধ্যমে তারা রিক্রুট করছে, এবং আমাদের শিক্ষিত ছেলেরা বাংলাদেশের সারা পৃথিবী থেকে, ইউরোপ থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে শিক্ষিত মুসলমান ছেলেরা, মেয়েরা পর্যন্ত তারা এগুলোতে জয়েন করছে। সো আমার দেশটা তো একটা দ্বীপ না, আমার দেশটা তো পৃথিবীতে এখন উই আর ভেরি ভেরি কানেক্টেড ওয়ার্ল্ড। এখন এখানে আমার ছেলে, আমার ছাত্র কি করছে না করছে আমরা তো সবাই জানি না, এবং এখান থেকে হাজার হাজার লোক দেশের পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারা যে সবাই যে সিরিয়াতেই যাচ্ছে তা নয়, তারা হয়তো ইউকে থেকে যে আবার ব্যাক টু টার্কি হয়ে তারা যেতে পারে। আমাদের উচিত হবে কোনো কিছু রাগঢাক না করে আমাদেরকে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা। এগুলো চ্যালেঞ্জ 21শ শতাব্দীর আমাদের, এটা চ্যালেঞ্জ যে এই ধরনের উগ্র ধর্মীয় রাজনীতি এগুলো স্প্রেড করছে, বাংলাদেশে করছে, ইন্ডিয়াতে করছে, পাকিস্তানে তো হয়েই গেছে, আফগানিস্তান, এবং ওইদিকে যখন যাবেন আরো বেশি। জি, আমি একটু কবির ভাইয়ের কাছে আসতে চাই যে এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করার পথে আমরা কতটুকু, আপনি কি মনে করেন যে চ্যালেঞ্জ মোকাবেলা করার পথে আসলে আমরা কতটুকু সঠিক পথে এগোচ্ছি? না, বা আপনি কিছু বলেছিলেন এর মধ্যে। আপনি দেখেন পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানে কিন্তু কোনো গণতন্ত্র ছিল না, সেখানে সবসময় সামরিক শাসনই চলছে। এবং সামরিক শাসন চললে এমনি তো সেই পাকিস্তান তো মানে আপনার বিভিন্ন ট্রাইব আছে, গোত্র আছে, সমস্ত আছে, সেখানে তো এমনিতেই তাদেরকে মানে বিভক্ত একটা সমাজ। তা আমাদের এখানে একটা বড় একটা সুবিধা হচ্ছে আমাদের সমাজটা হচ্ছে হোমোজেনাস। এখানে মানে ওই বিভক্তিটা নেই, কিন্তু বিভক্তি একটা মারাত্মক একটা বিভক্তি রয়ে গেছে। সেই মারাত্মক বিভক্তিটা হচ্ছে রাজনৈতিক বিভক্তি। আপনি যখন কোনো দেশে সামরিক শাসন থাকে বা স্বৈরতন্ত্র থাকে, তখন সে দেশে ঐক্য থাকে না। আমাদের দেশেও আজকে কিন্তু আমি মনে করি যে গণতন্ত্র, প্রত্যাশিত গণতন্ত্র না থাকার ফলে আপনার দেশে কিন্তু দেশের ভিতরে ঐক্য নেই, এবং জাতি সম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত। এবং একটা দ্বিধাবিভক্ত জাতিকে নিয়ে আজকে যদি সত্যি সত্যি আমরা থ্রেট ফিল করি,
যদি ফিল করি, যদি না ফিল করি ভালো কথা, যদি থ্রেট না থাকে আমি খুব খুশি। যে যদি থ্রেট ফিল করি যে আজকে এই যে ঘটনাগুলো করে 2 জন বিদেশি নাগরিক হত্যা হইলো, এই যে এই যে পুলিশের ইন্সপেক্টর জি হলো, চেকপোস্টে যে হ্যাঁ, তারপরে আপনার এই যে হোসনে জালানের ঘটনা ঘটলো, এরকম যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা কিন্তু বিদেশি নাগরিকদের হত্যার পরে হয়তোবা যে সব সরকারের তৎপরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে হয়তো পরবর্তী ঘটনাটা নাও ঘটতে পারে, এরকম একটা কিন্তু মানুষ প্রত্যাশা করে, যে যেহেতু তৎপর হয়ে গেছে সরকার এবং সরকারের মানে সংশ্লিষ্ট বাহিনী, বা হয়তো আরো অনেক ঘটনা ঘটতে পারতো, হয়তো এখন পর্যন্ত 3টি ঘটনাই ঘটেছে, হতে পারে। তো এই যে ব্যাপারটা, তাই না? তো এখন আপনি কিভাবে এটা দেখবেন? এখন এটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের মানে আজকে আমি যত যাই বলি, মুখে যাই বলি, সরকার নিজেও যে থ্রেটেন ফিল করে না এটা আমি মনে করি না। সরকার নিজেও থ্রেটেন ফিল করে যে আজকে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে আমি মানে সরকারের কথা বলছি না, আমি সরকারের পক্ষ থেকে দেশের কথাটা বলছি, যে সরকার দেশের জন্য থ্রেটেন ফিল করে। না, সরকার তো থ্রেট ফিল করবেই, জিনিসটা এটা তো সরকার হিসেবেও করবে। মানে যেটা আমরা বলছি নিরাপত্তা নিয়েই রাজনীতি এখন চলছে, যদি চলে থাকে তাহলে তো এটা আমি মনে করছি যে সেখানে কি হবে, সেখানে আপনি যদি থ্রেট ফিল করেন, যদি মনে করেন দেশ এরকম একটা থ্রেটের মধ্যে আছে, ভবিষ্যতে এটা আরোই হতে পারে। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা গোলার্ধের যে দেশগুলো আছে, তারা কিন্তু এই তাদের নাগরিকদের ব্যাপারে সতর্কতার কিন্তু ওই যে অ্যালার্ট জারি করেছে, তাই না? আবার ভেরি ইন্টারেস্টিং, আমরা একমাত্র জাপান ছাড়া, যেহেতু জাপানের নাগরিক, চীন অনেক বেশি, চীনের অনেক বেশি লোক কাজ করে, তারা করে না। এখানে কিন্তু চীন আছে, সাউথ কোরিয়া আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, তারা কিন্তু এটা করে নাই, তাই না? কাজে এখানে কিন্তু আপনার এই যে সমস্ত জিওপলিটিক্সটা আপনাকে চিন্তা করতে হবে। জিওপলিটিক্যালি এবং জিওস্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? কাজে এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আজকে যদি আপনি সত্যি আমি মনে করি যে সিচুয়েশন আরো ডিটেরিয়েট করার আগেই সরকারের যেটা উচিত হবে, এই ব্লেম গেম থেকে নিজেদের মুক্তি করা উচিত এবং দেশকে মুক্ত করে ব্লেম গেম থেকে বের হয়ে এসে প্রকৃত ঘটনা যেটা সেই দিকে যাওয়া উচিত। আমি জিনিসটাকে খুব পরিষ্কার করে বলেছেন মোটামুটি ভাবে আমানুল্লাহ কবির। এখানে জিও পলিটিক্সের দিকে খেয়াল করা উচিত। একটা জিনিস খেয়াল করতে হবে, কিন্তু আমাদের এখানে কখন থেকে এখানে আইসিসের যে অস্তিত্ব কিংবা ইত্যাদি বৈদেশিক শক্তিগুলো এখানে বেশি মানে উদ্গ্রীব এবং উৎকণ্ঠিত হয়ে গেল, এই জিনিসটা একটু আমরা দেখি। যে কথা বলা হচ্ছে যে ইটালির নাগরিক মারা গেছে, ইটালির নাগরিকের কিন্তু ক্ষেত্রে ওখানে কিন্তু অ্যালার্ট হয়নি, তাই না? ওদের রেড অ্যালার্ট হচ্ছে না। রেড অ্যালার্টগুলো কোন কোন ক্ষেত্রে হচ্ছে? আমি তো আমার যেহেতু আমার ছেলের বউ এরা ভিন্ন দেশের কানাডিয়ান সিটিজেনশিপ আছে তাদের, তো তারাও এরকম পাচ্ছে যে মেসেজ পাচ্ছে। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে ওরা মেসেজ পাচ্ছে কিংবা কোনো কিছু করছে, তারা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা হঠাৎ করে, কেন আবার বলা হচ্ছে, আজকেই বলা হচ্ছে যে না আমরা অত উদ্বিগ্ন না, অথচ রেড অ্যালার্টটা ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে? এর পেছনে আমি যে কথাটা আগেও বলেছি সেটা এখনো বলছি, যে এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য কাজ করছে, বিশেষ অর্থনৈতিক উদ্দেশ্য, বিশেষ স্বার্থের উদ্দেশ্য, রাজনৈতিক স্বার্থের উদ্দেশ্য, এবং এখানে এই প্রভাব বলয়ে নিজেদের অস্তিত্বটাকে সুপ্রতিষ্ঠিত করার একটা প্রয়াস। এই জিনিসটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমি পাশ্চাত্য বিশ্বটাকে এইভাবে দেখছি যে আজকে ওখানে একটা বিভাজিত অবস্থা আছে, ওখানে কিন্তু সবাই যে ওইভাবে একইভাবে বিহেভ করবে, অ্যাক্ট করবে তা নয়। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন অন্যভাবে কথা বলছে, অন্য ভাষায়, কারণ সবাই এখন এক সুরে মিলতে পারছে না। আজকে ইন্টারন্যাশনালি সিরিয়ার যে ঘটনা, সেই ঘটনায় আজকে আমেরিকাকে যতখানি পিছু হটতে হয়েছে, তার জন্যে তাকে কিন্তু সরাসরিভাবে সে নিজে আর অত অ্যাসার্ট করতে পারবে না। আমাদের দেশে কিন্তু তার বারবার চেষ্টা হচ্ছে, এবং তারা মনে করেছে যে আমাদের এখানে দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভেতরে ঢুকতে চায়। কিন্তু আজকে একটা প্রমাণিত সত্য, কিন্তু দীর্ঘ সময়ে আমরা কিন্তু দেখেছি বর্তমান সরকার কিন্তু
জঙ্গি দমনের ব্যাপারে জিরো টলারেন্সের যে ব্যাপারটি সেটা কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময়। না হলে এতদিনে আমাদের এখানে এটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারত যদি সামান্যতম ওখানে দুর্বলতা প্রকাশ করা হতো। সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এক মিনিট একটু বলে নেই, আজকে এখানে আমি তো গুরুত্ব দেই সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে মনে হয়, আজকে মনে হচ্ছে সেটা হলো যে 2 জন বিদেশি নাগরিক হত্যা। আমার বহু বিদেশি নাগরিক আমেরিকাতেও হত্যা হয়, বহু বিদেশি নাগরিক ব্রিটেনেও হচ্ছে, সেটা কথা না। আমার এখানে 2 জন বিদেশি নাগরিক হত্যার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর বিপজ্জনক আমার কাছে মনে হয়েছে ওই হোসেন ইদালানের যে ঘটনা। হোসেন ইদালানের ঘটনার ভেতর দিয়ে বাংলাদেশকে একটা চেষ্টা করা হয়েছে পাকিস্তানের ওই যে শিয়া মসজিদ এবং বিভিন্ন জায়গায় দাঙ্গার অবস্থার মতো, আসলে যেটা আমাদের এখানে একেবারেই নেই। এটাকে কিন্তু ওইভাবে রিলেট করানোর চেষ্টা করা হচ্ছে। এটা খুব ভয়ঙ্কর। এই জায়গাটায় সরকারকে নজর দিতে হবে। আমি শেষ কথা শুনতে চাই নিরাপত্তা বিশ্লেষকের কাছে। ওনার শেষ কথায় আমি বলবো যে ইয়েস, আমাদের এই যে একের পর এক বাংলাদেশে গত কয়েক বছর যে ব্লগার হত্যা হচ্ছে, টার্গেটেড কিলিং, হ্যাঁ, যে ভিন্ন মতাবলম্বী কাউকে আমি সহ্য করব না, এই যে একটা ধারণা, এবং যারা করেছে তারা, যারা ধরা পড়েছে তারা বলেছে যে আমরা ওনাকে চিনি না, আমরা জানি না, বাট আমাদের ডাইরেকশন ছিল যে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমরা তাকে মেরে ফেলবো। কেউ কথা বললে তাকে মেরে ফেলবো। এবং আপনি যদি ইয়েতে যান, সোশ্যাল ওয়েবসাইটে দেখেন, যথেষ্ট সমর্থন তাদের আছে। এক ধরনের জনগণ, বাংলাদেশের জনগোষ্ঠী গড়ে উঠেছে যারা মনে করে যে হত্যাই একমাত্র, এবং তাদেরই আরেকটা প্রতিফলন হলো হোসেন ইদালানে আক্রমণ। তাদেরই আরেকটা প্রতিফলন হলো যে গত দুর্গাপূজায় যে বিভিন্ন জায়গায় আমাদের মন্দিরে আক্রমণ হয়েছে, অত্যন্ত দুঃখজনক। এই জিনিসটাকে সবচেয়ে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি যে দেশে এই যে উগ্র ধর্মীয় একটা মতাদর্শ এসেছে, যেটা কোনোদিন বাংলাদেশে ছিল না, বাংলাদেশের আদর্শের বিরোধী, যে আমার যেটা বলছে ধর্ম যার যার উৎসব সবার, বা আমরা আমারটা নিয়ে আমি থাকবো, তোমারটা নিয়ে তুমি থাকবা, আমি তোমাকে ডিস্ট্রয়, এই জিনিসটা ক্রমেই যেন আমরা উই আর লুজিং গ্রাউন্ড, আমরা এখানে পশ্চাৎপদ চলে আসছি। এখানে সরকার এবং জনগণ এবং সিভিল সোসাইটি উগ্রবাদের ব্যাপারে সবাইকে, এবং এখানে আমি বলবো যে এই যে গণতন্ত্রায়ন যদি সঠিকভাবে হতো, তাহলে এই স্পেসটা তারা পেত না। এই স্পেসটা তারা পেয়েছে বিকজ আমাদের মেজর জনগোষ্ঠী একটা, তাদের মধ্যে কমিউনিকেশন নাই। এই কমিউনিকেশন মাঝখানে। ধন্যবাদ। এই বিষয়টি নিশ্চয়ই সবাই চিন্তা করবেন, এবং ধর্মীয় উগ্রবাদকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে মূল কথা। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।